এটাই আমাদের সেই ভারতীয় টিম যাকে নিয়ে শুরু হয়েছিল নানা রকম ট্রলিং, কিন্তু আমাদের এই ভারতীয় টিম দেখিয়ে দিল যে তাদের জায়গা ঠিক কোথায়। সিস্টেম পার দেंगे। আমাদের ভারতীয় টিম সেমিফাইনালে যেতে চলেছে। একটা কথা কিন্তু মানতেই হবে যে সঞ্জু স্যামসন যেমনই খেলুক, দলে থাকলে ইন্ডিয়া টিম অটোমেটিক ভালো পারফরমেন্স করে। আর আমাদের অন্য টিমের উপর নির্ভরশীল হয়ে বসে থাকতে হবে না। এখন ওয়েস্ট ইন্ডিজকে হারাও আর সোজাসুজি এন্ট্রি নিয়ে নাও সেমিফাইনালে। এই বিশ্বকাপে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে নানা রকম সমালোচনা চলছিল, কিন্তু এই ম্যাচে তিন ভাই তিনোতা ভাই, অভিষেক শর্মার কামব্যাক, সঞ্জু স্যামসনের কামব্যাক, তিলক বর্মার 280 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, ভারতীয় দলের সেমিফাইনালে যাওয়ার রাস্তা ক্লিয়ার হলো। এই ম্যাচ থেকে আমরা এত কিছু পেলাম, আর কি চাই? আবারও অনেকদিন পর আমাদের ভারতীয় দানব বাহিনীদের সেই অ্যাগ্রেসিভ স্টাইলে খেলা দেখে মনটা একটু শান্তি হলো। এই ম্যাচের স্কোর বোর্ডে যখনই দেখলাম পাওয়ার প্লেতে ভারত 80 রান 1 উইকেটের বিনিময়ে, তখনই বুঝে গেছি যে আজ ভারত 250 ঠুকতে চলেছে। এই টি-20 বিশ্বকাপের সুপার 8 মঞ্চে চেন্নাইয়ের ঐতিহাসিক স্টেডিয়ামে ভারতের এই জিম্বাবুয়ের বিরুদ্ধে 72 রানের জয়টা শুধুমাত্র একটা জয় নয়, এটা হলো ভারতের দানব বাহিনীর আসল কামব্যাক। সাউথ আফ্রিকার কাছে 76 রানের লজ্জাজনক হারের পর ভারতীয় দল কিন্তু সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিল, কিন্তু এই ডু অর ডাই ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে এত সুন্দর পারফরমেন্স, যেটা ছিল জাস্ট দেখার মতো। আমাদের ভারতীয় টিম যে এই বিশ্বকাপ ট্রফি ডিফেন্ড করতে এসেছে, সেটা আরও একবার গোটা বিশ্বকে দেখিয়ে দিল। স্পেশালভাবে ধন্যবাদ জানাই জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজাকে, কারণ সিকান্দার রাজা টসে জিতে বোলিং যদি না নিত, তাহলে ভারতের এই অ্যাগ্রেসিভ ব্যাটিং আমরা দেখতে পেতাম না। এই ম্যাচে ভারতের 256 রানের ইনিংসটা কিন্তু শুধুমাত্র একটা ইনিংস নয়, এটা বাকি দলের বিরুদ্ধে একটা বড় স্টেটমেন্ট যে আমরা ফিরে এসেছি এবং আমরা ভয়ঙ্করভাবে ফিরে এসেছি। সঙ্গে 2026 বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও কিন্তু গড়ে দিলেন। 2007 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার 260 রানের রেকর্ডটা এখনও ভারত ভাঙতে পারেনি, কিন্তু চিন্তা নেই, আপকামিং ম্যাচে সেটাও ভেঙে দেবে। এই ইনিংসে ভারতীয় প্লেয়াররা টোটাল 17টা 6 আর 17টা 4 মেরেছে, 170 রান শুধু বাউন্ডারির মাধ্যমে মেরেছে। আমাদের অভিষেক শর্মাকে নিয়ে কিছুদিন ধরে নানা রকম সমালোচনা চলেছে, কিন্তু অভিষেক শর্মার এই দুর্দান্ত কামব্যাক সবাইকে কিন্তু একদম চুপ করিয়ে দিল। এই ছেলেটার জন্য এই ম্যাচটা কিন্তু ছিল ব্যক্তিগতভাবে একটা বড় পরীক্ষা। তারপর 3টা ম্যাচে 0 রানে আউট, চতুর্থ ম্যাচে সে খাতা খুললেও 15 রানে আটকে থাকতে হয়, কিন্তু পঞ্চম ম্যাচে সে যেটা করলো সেটা ছিল জাস্ট দেখার মতো। আমাদের অভিষেক শর্মা যখন ব্যাট হাতে প্রথম ব্যাট করতে নামছিলেন, তখন আমাদের ইন্ডিয়া টিমের কোচ মরনি মর্কেল তাকে জড়িয়ে ধরে কিছু হয়তো অ্যাডভাইস দেন। তারপর থেকেই অভিষেক শর্মা কিন্তু নেমে প্রথমেই অ্যাগ্রেসিভ শট খেলেনি, প্রথমে সে নিজেকে সেট করেছে, ধীরে ধীরে একটা একটা করে বাউন্ডারি মেরেছে, নিজের আত্মবিশ্বাস বাড়িয়েছে, তারপর শুরু করেছে তার অ্যাগ্রেসিভ শটে। মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি করেন, হ্যাঁ, তারপরে 30 বলে 55 রান করে সে আউট হয়ে যায়, কিন্তু তার এই ইনিংসটা কিন্তু ছিল খুবই জরুরি। অভিষেক শর্মা আবারও প্রমাণ করে দিলেন যে ফর্ম টেম্পোরারি হতে পারে, কিন্তু ক্লাস পার্মানেন্ট। আমার পার্সোনালি মনে হয় যে ভারতীয় টিমের এই অ্যাগ্রেসিভ কামব্যাকের পিছনে টার্নিং পয়েন্ট হলো সঞ্জু স্যামসনের দলে ফেরা। বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে কি হচ্ছিল, ভারতের 2টা লেফটি ব্যাটসম্যান ওপেনিং নাম ছিল, ফলে অপোনেন্ট দল প্রথমেই অফ স্পিনার দিয়ে প্রথম 1-2 ওভারের মধ্যেই আমাদের ওপেনিং জুটিকে আউট করে দিচ্ছিল। কিন্তু এই ম্যাচে যখনই সঞ্জু স্যামসনের এন্ট্রি হলো, তখনই পুরো টিম কম্বিনেশন পুরো চেঞ্জ হয়ে গেল, কারণ সঞ্জু স্যামসন রাইট হ্যান্ড ব্যাটসম্যান। আর আমাদের সঞ্জুবাবু মাঠে নেমেই যে অ্যাগ্রেসিভভাবে শুরুটা করে দিল না, এই শুরুটা কিন্তু ভারতের পরের ব্যাটসম্যানদেরকে কিন্তু অনেকটা হেল্প করেছে। হ্যাঁ, সঞ্জু স্যামসনের ইনিংসটা খুব বড় না হলেও তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় ছিল। এই ম্যাচে ভারতীয় দলের পাওয়ার প্লেতে 80 রান হওয়ার পিছনে কিন্তু অনেকটাই ক্রেডিট সঞ্জু স্যামসনের রয়েছে। আমাদের সঞ্জুবাবু আউট হওয়ার পর ঈশান কিষান ব্যাটিং করতে নামলো। ঈশান কিষান ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের যে বাকি ওভারগুলো সে কিন্তু খুব ভালোভাবে খেলেছে। সে 24 বলে 38 রান করে আউট হয়ে গেলেও সে কিন্তু ম্যাচের মোমেন্টামটা বিল্ড করে দিয়ে গেছে। আমাদের এই ঈশান বাবুকে নিয়ে তো কোনো কথা হবে না, কারণ ঈশান কিষান তো ফুল ফর্মে আছে। 1-2টা ম্যাচে খেলতে পারেনি সে ঠিক আছে, বাট ঈশান কিষান তো প্রত্যেকটা ম্যাচেই প্রায় ভালো খেলে আসে। ঈশান আউট হওয়ার পর নামলেন আমাদের ক্যাপ্টেন সূর্যবাবু। সূর্যবাবুও কিন্তু দলের মোমেন্টামটাকে একদম লো করেনি, সে কিন্তু রান রেট বজায় রেখে খুব ভালোভাবে খুব অ্যাগ্রেসিভলি এই ম্যাচে ব্যাটিং করে। আর আমরা ঠিক এটাই দেখতে চেয়েছিলাম সূর্যকুমারের ব্যাট থেকে, যে সে যেন অ্যাগ্রেসিভলি খেলে। এরপর আসি তিলক ভর্মার কথায়। এই তিলক ভর্মাকে নিয়ে আমি আগের ভিডিওতে একটু সমালোচনা করেছি, কারণ এই 21 বলে 25, 24 বলে 25 তার এই সমস্ত এই বিশ্বকাপে এই ইনিংসগুলো কিন্তু মোটেও দেখার মতো ছিল না। কিন্তু এই ম্যাচে তিনি যা খেললেন সেটা ছিল জাস্ট অসাধারণ। মাঠে নেমেই তিনি 280 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে শুরু করেন। তিনি 16 বলে 44 রান করেছেন, 3টা 4 আর 4টা 6 মেরেছেন। আমাদের তিলকবাবুকে নিয়ে আর কোনো কথা হবে না, কারণ তিলকবাবু ফিরে এসেছেন পুরানো ছন্দে। আচ্ছা, এরপর আসি আমাদের বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। वो मेरा 33 नंबर जर्सी इंजरी 108 महाराज पांड्या पुत्र होनियों को मैं झुक के नमन करता हूं। সত্যি কথা বলতে আমাদের পান্ডেজি দুই জায়গায় কিন্তু ভালো খেলছেন, মাঠের ভেতরে প্লাস মাঠের বাইরে। ফর্ম কিন্তু দুই জায়গায় ধরে রেখেছে।
আমাদের পান্ডেজির ব্যাট থেকে এইরকম ধরনের ইনিংস আমরা প্রায়শই দেখে থাকি, এটা নতুন কিছু নয়, কিন্তু নতুন কিছু হলো তার সেলিব্রেশন। আগে একজনকে দেখে সেলিব্রেট করতো, এখন অন্যজনকে দেখে সেলিব্রেট করে। সরি মাত্র 23 বলে তিনি হাফ সেঞ্চুরি করেন, আর শেষ ওভারের ব্যাক টু ব্যাক 2টা 6 ছিল জাস্ট দেখার মতো। ইনিংসের শেষ বলে 6 মেরে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করলেন। গ্যালারিতে বসে তার বান্ধবী হাততালি মারছে। এত সুন্দর দৃশ্য আর কোথায় দেখতে পাওয়া যাবে? Just looking like a wow. ভারতের ব্যাটিং লাইন আপ তো কামব্যাক করেছে, কিন্তু আমার মনে হয় ভারতের বোলিং লাইন আপকে আরও ইমপ্রুভ করতে হবে, কারণ জিম্বাবুয়ের মতো টিম 184 রান তুলেছে, এটা কিন্তু ভাবার বিষয়। এই ম্যাচে আমাদের আর্শদীপ সিং খুব ভালো বল করেছেন, 24 রান দিয়েছেন, 3টা উইকেট নিয়েছেন। আমাদের বাপু অক্ষর প্যাটেল দলে ফিরেছেন এবং দলে ফিরেই প্রথম ওভারে বল করতে গেছেন, দ্বিতীয় বলে উইকেট। नाइस। এই ম্যাচ শুরুর আগে বিরাট বড় একটা ঘটনা ঘটেছে। আমাদের সকল ভারতীয় ফ্যানেরা যেটা চাইছিলাম যে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে যাতে হারিয়ে দেয়, তাহলে ভারতের জন্য অনেক সুবিধা হবে, আর সাউথ আফ্রিকা সেটা ভারতের জন্য করে দিয়েছে। দেখুন, আমার পার্সোনালি মনে হচ্ছে যে ভারত আর সাউথ আফ্রিকা কিন্তু ফাইনালে যেতে চলেছে। ভারতীয় দলের জন্য আর কোনো চিন্তা নেই, ওয়েস্ট ইন্ডিজকে হারাও আর ডাইরেক্ট সেমিফাইনালে এন্ট্রি নাও। এখন আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই ওয়েস্ট ইন্ডিজ দল ইডেন গার্ডেন্সে কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকাপের কোনো একটা ম্যাচও হারেনি। দেখুন, ক্রিকেট মানে রেকর্ড ভাঙা করার খেলা, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ দল ইডেন গার্ডেন্সে একটা ম্যাচও হারেনি, এটা তাদের কাছে রেকর্ড, বাট এই রেকর্ড তো ভাঙতেও পারে। ভাঙতে পারে মানে কি? ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে হারাবে এবং ভারতীয় দল সেমিফাইনালে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দলে কিন্তু বিশ্বের সেরা হিটার ব্যাটসম্যানগুলো রয়েছে, কিন্তু আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ ভারতীয় ব্যাটিং লাইন আপের সমস্ত ব্যাটসম্যানই প্রায় ফর্মে ফিরেছেন। অভিষেক শর্মা ফর্মে ফিরেছেন, সঞ্জু স্যামসন কামব্যাক করেছেন, ঈশান কিষান তো ফর্মে রয়েইছে, তিলক বর্মা খুব সুন্দরভাবে ফর্মে ফিরেছেন, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, আর কি চাই? কোনো চিন্তা করার দরকার নেই, ম্যাচ ভারত জিতবেই। আশা করবো অভিষেক শর্মার আত্মবিশ্বাস বেড়েছে, সে নেক্সট ম্যাচেও এরকম সেম টু সেম খুব ভালোভাবে পারফরমেন্স করবে। আশা রাখবো সঞ্জু স্যামসন যেন নেক্সট ম্যাচেও দলে থাকে। আমার মনে হয় সঞ্জুবাবু ভারতীয় দলের জন্য একটা লাকি চার্ম। তো আজকের ভিডিও বাস এতটাই। ওয়েস্ট ইন্ডিজকে কি ভারতীয় দল হারাতে পারবে ইডেন গার্ডেন্সে? আপনাদের মতামত তা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে টি-20 বিশ্বকাপের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো জয় হিন্দ।